দেখো, আজকে থেকে আমরা নতুন অধ্যায় শুরু করব, যেটা হচ্ছে পরিব্যয়ের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ কস্ট। দেখো, কনসেপ্ট অফ কস্ট কি, কস্টটা কি? কস্ট হচ্ছে কি যে দেখো, পরিব্যয় বা কস্ট বলতে আমরা কি বুঝি? পরিব্যয় হচ্ছে কোনো কিছু পাওয়ার জন্য যে প্রদত্ত মূল্য। আমরা তো কোনো কিছু পেতে গেলে তার জন্য দাম দিতে হয়। হ্যাঁ, পরিব্যয় হলো কোনো কিছু পাওয়ার জন্য যে প্রদত্ত মূল্য। যে বলছে যে এই যে তোমাদের ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টস, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস, সবাই পরিব্যয়ের নানা রকমের সংজ্ঞা দিয়েছে। তো মেইনলি সবটাকে আমরা আলোচনা করে তোমরা একটা সংজ্ঞাই ভালো করে পড়বে, যে পরিব্যয় হলো কোনো কিছু পাওয়ার বিনিময়ে প্রদেয় প্রতিদান, যেটা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায়। তাহলে পরিব্যয় হচ্ছে, কস্ট হচ্ছে কোনো কিছু পাওয়ার জন্য যে প্রতিদান, যেটাকে আমরা যে প্রদত্ত প্রতিদান, যেটা আমরা অর্থ দিয়ে পরিমাপ করতে পারি, অর্থের মূল্যে পরিমাপ করতে পারি। তো আমরা পরিব্যয়ের শ্রেণীবিভাগ পড়ব, ক্লাসিফিকেশন অফ কস্ট পড়ব। দেখো, ক্লাসিফিকেশন অফ কস্টের অনেকগুলো মানে যে ভিত্তি আছে, বিভিন্ন ভিত্তিতে ক্লাসিফিকেশন অফ কস্ট করা হয়। তোমাদের বইতে খুব সুন্দর করেই আছে। দেখো, উপাদানের ভিত্তিতে একটা ক্লাসিফিকেশন হয়, উৎপাদনে ভূমিকার ভিত্তিতে কস্টের ক্লাসিফিকেশন হয়, কাজের ভিত্তিতে কস্টের ক্লাসিফিকেশন হয়, উপাদানের পরিমাণের ভিত্তিতে, উৎপাদনের পরিমাণের ভিত্তিতে, মানে কতটা উৎপাদন হচ্ছে তার ভিত্তিতে একটা ক্লাসিফিকেশন হয়, নিয়ন্ত্রণের ভিত্তিতে ক্লাসিফিকেশন হয়, সময়ের ভিত্তিতে ক্লাসিফিকেশন হয়, প্রকৃতির ভিত্তিতে হয়, আর সিদ্ধান্ত গ্রহণের ভিত্তিতে হয়। তো আমরা এগুলো সব কথা আস্তে আস্তে পড়বো। এটাকে খুব ভালো করে, কারণ তোমরা কস্টিং পড়ছো, তো কাজে কস্টের ধারণাটা তোমাদের খুব ভালোভাবে থাকতে হবে। ফার্স্টেই দেখো, উপাদানের ভিত্তিতে ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ এলিমেন্টস। উপাদান কি? দেখো, একটা কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে কি কি উপাদান ফার্স্টেই লাগে? কাঁচামাল লাগে, র মেটেরিয়ালস লাগে। সেকেন্ড লাগে মজুরি ব্যয়, তাহলে সেকেন্ড ব্যয় হচ্ছে মজুরি ব্যয়, ওয়েজেস কস্ট, আর তাছাড়া আদার্স যেগুলো কস্ট। তাহলে প্রথমেই লাগে কাঁচামাল, যেটা র মেটেরিয়াল কস্ট। দেখো, কোনো পণ্য উৎপাদন করতে গেলে আগেই তোমার লাগবে কিছু কাঁচামাল। যেমন ধরো একটা চেয়ার টেবিল তৈরি করতে লাগছে, তাহলে তোমার প্রধান উপাদান কি? কাঁচামাল। কি? কাঠ। হ্যাঁ, তুমি একটা কাপড় তৈরি করতে চাইছো, তার জন্য ফার্স্ট কাঁচামাল কি? তুলো। তুমি ধরো তুমি কোনো বই তৈরি করতে চাইছো, তার কাঁচামাল কি? কাগজ। হ্যাঁ, তো তাহলে তোমার এইরকম কাঁচামাল তো লাগেই। তাহলে পণ্য উৎপাদন করতে গেলে যে উপাদানটা লাগে, সেটার প্রথম উপাদান হচ্ছে কাঁচামাল। এই কাঁচামালকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, প্রত্যক্ষ কাঁচামাল, পরোক্ষ কাঁচামাল। এটা তো আমরা পরে তোমাদের আরও ডিটেইলে পড়াবো, এরপরেই পড়াবো। সেটা তোমাকে পরে বলে দেবো। আচ্ছা, মজুরি বাবদ ব্যয়। দেখো, পণ্য উৎপাদন করতে গেলে শুধু তো কাঁচামাল হলে চলবে না, সেই কাঁচামালগুলোকে ব্যবহার করে উৎপাদন করতে হবে, তার জন্য লাগবে শ্রমিক। হ্যাঁ, পণ্য উৎপাদনের দ্বিতীয় উপাদান হচ্ছে শ্রমিক। শ্রমিকের একটা বড় অংশ, মানে কস্টের একটা বড় অংশ যায় এই শ্রমিকদের পেছনে, শ্রমিকদের মজুরি দিতে। মজুরির মানে শ্রমিকদের ব্যয়টাও আবার প্রত্যক্ষ মজুরি ব্যয়, পরোক্ষ মজুরি ব্যয় একটা ব্যাপার আছে। যারা প্রত্যক্ষভাবে উৎপাদনের সঙ্গে নিযুক্ত, তাদের মজুরিটাকে বলা হয় প্রত্যক্ষ মজুরি ব্যয়, আর যারা পরোক্ষভাবে উৎপাদনের সঙ্গে যুক্ত, তাদের ব্যয়টাকে বলা হয় পরোক্ষ মজুরি ব্যয়। আর অন্যান্য ব্যয়, দেখো, কাঁচামাল ও শ্রমিক ব্যয় ছাড়াও অন্য ব্যয় বহন করতে হয়। যেমন ধরো, তোমার একটা পণ্য উৎপাদন করতে গেলে একটা কারখানা ভাড়া করতে হবে, বা কারখানা তৈরি করতে হবে, তার জন্য ভাড়া দিতে হবে। তারপরে তোমার বিদ্যুতের বিল দিতে হবে, যন্ত্রপাতির অপচয়ের জন্য খরচ আছে। হ্যাঁ, সমস্ত খরচ করতে হয়, সেগুলো হচ্ছে অন্যান্য ব্যয়। তাহলে উপাদানের ভিত্তিতে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি কাঁচামালের ব্যয়, মজুরি ব্যয়, অন্যান্য ব্যয়। হ্যাঁ, তাহলে তারপরে এসো আমরা যদি তোমার উৎপাদনে ভূমিকার ভিত্তিতে ভাগ করি, যে ব্যয়টা উৎপাদনে ডিরেক্টলি কোনো উপাদানের জন্য ব্যয় হলে সেটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। উৎপাদনে তার ভূমিকাটা, ওই যে খরচটা হচ্ছে, কস্টটা হচ্ছে, তাতে উৎপাদনে তার ভূমিকাটা কি, সেই বিষয়ে যে ভাগ করলে কি হবে? দেখো, প্রত্যক্ষ ব্যয়, ডাইরেক্ট কস্ট। যে ব্যয়গুলো পণ্য উৎপাদনে প্রত্যক্ষ ভূমিকা গ্রহণ করে তাকে বলে প্রত্যক্ষ ব্যয়। মানে যে ব্যয়গুলো উৎপাদনে সরাসরিভাবে যুক্ত থাকে। হ্যাঁ, যে ব্যয়গুলো উৎপাদনের সঙ্গে একেবারে যেমন ধরো শাড়ি তৈরি করতে গেলে সুতোর কস্টটা কিন্তু তোমাকে প্রত্যক্ষ ব্যয়, বুঝতে পেরেছো? সুতো লাগবেই, এটা ছাড়া শাড়ি তৈরি হবে না, কাঠ ছাড়া আলমারি তৈরি হবে না। এগুলো হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। আর অপ্রত্যক্ষ ব্যয় হচ্ছে কি? তাহলে উৎপাদনে তার ভূমিকাটা কি, যেটা অত প্রত্যক্ষ ভূমিকা নয়, পরোক্ষভাবে যে উপাদানটা তোমার উৎপাদনে সাহায্য করছে। যেমন যে ব্যয়গুলো পণ্য উৎপাদনে প্রত্যক্ষ ভূমিকা নেয় না, তাকে বলে পরোক্ষ ব্যয় বা অপ্রত্যক্ষ ব্যয়। এই ব্যয়গুলো পণ্য উৎপাদনে ব্যবহৃত হলেও সরাসরি পণ্য উৎপাদনে সাহায্য করে না। যেমন ধরো, শাড়ি তৈরি করতে সুতোটা সরাসরি উৎপাদনে ব্যবহার হয়, কিন্তু সুতো যাতে পোকায় না কাটে তার জন্য তাকে যে কীটনাশক ওষুধ ব্যবহার করা হয়, সেটা কিন্তু সরাসরি পণ্য উৎপাদনে ব্যবহার হয় না। কিন্তু এই কীটনাশকটা না দিলে সুতোটা নষ্ট হবে। তাহলে এই যে কীটনাশকের ব্যয়টা হচ্ছে অপ্রত্যক্ষ ব্যয়।
ইনডাইরেক্ট কস্ট। এটাকে কী বলা হচ্ছে? ইনডাইরেক্ট। এটা ডিরেক্টলি প্রোডাকশানে লাগছে না, কিন্তু এটা ছাড়া সুতোটা নষ্ট হবে, এই ব্যয়টাও তোমায় করতে হচ্ছে, তাহলে এটা হচ্ছে অপ্রত্যক্ষ ব্যয়। বোঝা গেল? এবার এসো কাজের ভিত্তিতে। কাজের ভিত্তিতে ব্যয়ের ভাগটা হচ্ছে কি কাজে ব্যয় হচ্ছে? উৎপাদন ও কারখানা সংক্রান্ত ব্যয়, অফিস সংক্রান্ত ব্যয়, বিক্রয় ও বিপণন সংক্রান্ত ব্যয়। দেখো উৎপাদন সংক্রান্ত ব্যয় কোনটা? উৎপাদন সংক্রান্ত ব্যয় হচ্ছে কি কাঁচামাল ও শ্রমিক দিয়ে পণ্য উৎপাদন কিন্তু হয় না। উৎপাদনের জন্য তোমার কারখানা লাগে, কারখানায় বিদ্যুৎ লাগে, আলো জল সব কিছুর বন্দোবস্ত করতে হয়। উৎপাদনে কারখানা সংক্রান্ত যে ব্যয় হয় তাকে বলা হয় কারখানা সংক্রান্ত ব্যয় বা উৎপাদন সংক্রান্ত ব্যয়, যেমন কারখানার ভাড়া, বিদ্যুতের বিল, বিমা, অগ্নিবিমা। অফিস সংক্রান্ত ব্যয় দেখো, পণ্য উৎপাদন করলেই শুধু হবে না, তোমাকে তো তার হিসাব নিকাশ রাখতে হবে। অফিস তো একটা রাখতে হবে যেখানে পণ্যের হিসাব নিকাশ হবে, ব্যয় নির্ধারণ করা হবে, কারখানা পরিচালনা করা হবে, তত্ত্বাবধান করা হবে, সেই সব প্রশাসনিক ব্যয়গুলো করতে হয়। তাহলে এইগুলোকে বলা হয় অফিস সংক্রান্ত ব্যয়, যেমন হিসাব রক্ষকের বেতন, চিঠিপত্র পাঠানোর খরচ। বুঝতে পেরেছো? আর উৎপাদন করলেই কিন্তু হয়ে গেল না, যে কারখানায় রাখা হলো, অফিস করা হলো, তারপরে কি উৎপাদিত দ্রব্যটা তো বিক্রি করতে হবে, তাহলে বিক্রয় ও বন্টন সংক্রান্ত ব্যয়। হ্যাঁ, উৎপাদিত পণ্য বিক্রয় না করতে পারলে কিন্তু মুনাফা লাভ হবে না, তাই উৎপাদিত পণ্যের বন্টন ও বিক্রয়ের ব্যবস্থা করতে হয়। পণ্যের বন্টন ও বিক্রয়ের উদ্দেশ্যে যে ব্যয় হয় তাকে বলা হয় বিক্রয় ও বন্টন সংক্রান্ত ব্যয়, যেমন বিজ্ঞাপন ব্যয়, গুদাম ভাড়া, বিক্রয় কর্মীদের কমিশন। বুঝতে পারছো? তাহলে বিক্রয় ও বন্টন সংক্রান্ত ব্যয়। তাহলে এগুলো কাজের ভিত্তিতে হচ্ছে যে উৎপাদনের কাজে নিযুক্ত হওয়ার জন্য যে ব্যয়টা উৎপাদন সংক্রান্ত ব্যয়, অফিসের জন্য যে ব্যয়টা অফিস সংক্রান্ত ব্যয়, বিক্রয় বন্টনের জন্য যে ব্যয়টা সেটা সেলিং ডিস্ট্রিবিউশন কস্ট। বুঝতে পারলে? এইভাবে এবার নেক্সট আমি উৎপাদনের পরিমাণের ওপর ভিত্তি করে ব্যয়ের ভাগটা করাবো, সেটা আরেকটা বলছি, সেটা পরে। এই একটা টপ আইটেম অফ যে কস্ট, সেটাও খুব ইম্পর্টেন্ট। উৎপাদনের পরিমাণের ভিত্তিতে, অন দ্য বেসিস অফ কোয়ান্টিটি অফ প্রোডাকশন, তার বেসিসে ব্যয়কে তিনটে ভাগে ভাগ করা হয়। পরিবর্তনশীল ব্যয়, দ্যাট ইজ ভ্যারিয়েবল কস্ট, অর্ধ পরিবর্তনশীল ব্যয় সেমি ভ্যারিয়েবল কস্ট, আর স্থির ব্যয় হচ্ছে তোমার ফিক্সড কস্ট। পরিবর্তনশীল ব্যয় ভ্যারিয়েবল কস্টটা কি? যেটা উৎপাদনের পরিমাণের হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমানুপাতিক হারে হ্রাস বৃদ্ধি হয়, তাকে বলে পরিবর্তনশীল ব্যয়। মানে উৎপাদন সমানুপাতিক মানে কী বলো তো? উৎপাদন যদি ডাবল হয় ব্যয়ও ডাবল। উৎপাদন ধরো হাফ হলো, তাহলে ব্যয়ও হাফ হয়ে গেল। আর উৎপাদন যখন হয় না তখন কিন্তু ভ্যারিয়েবল কস্ট বিয়ার করতে হয় না। যেমন ধরো কাঁচামালের ব্যয়, তুমি যদি বেশি উৎপাদন করো তাহলে বেশি কাঁচামাল লাগবে, যদি কম করো তাহলে কম কাঁচামাল লাগবে, যদি না করো কোনো কাঁচামাল লাগবে না। দিস ইজ ভ্যারিয়েবল কস্ট। আরেকটা আগে বলে নিই, স্থির ব্যয় কাকে বলে? স্থির ব্যয় হচ্ছে যেটা ফিক্সড কস্ট, উৎপাদনের হ্রাস বৃদ্ধির ফলে যে ব্যয়ে কোনো প্রভাব পড়ে না, অর্থাৎ উৎপাদন হলেও যে ব্যয় করতে হবে আবার না হলেও সেই ব্যয় করতে হবে, তাকে বলে স্থির ব্যয়। আবার হয়তো কোনো কারণে এক মাস উৎপাদন বন্ধ, তাও কিন্তু ওই ব্যয়টা করতে হবে। মানে উৎপাদন বাড়লো বলে ব্যয় বাড়বে, উৎপাদন কমলো বলে ব্যয় কমবে, এরকম কোনো ব্যাপার নেই। যে ব্যয়টা সবসময় ফিক্সড, উৎপাদন বাড়া কমার সাথে যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না, সেটা ফিক্স থাকে, তাকে বলে স্থির ব্যয়। যেমন কারখানার ভাড়া, উৎপাদন হলেও দিতে হবে, আবার কোনো এক মাস ধরো উৎপাদন হলো না তাহলেও দিতে হবে। উৎপাদন একটু বাড়লো বলে কি ভাড়া বাড়ে? বাড়ে না। তাহলে এটা হচ্ছে কারখানার ভাড়া, হচ্ছে স্থির ব্যয়। আর অর্ধ পরিবর্তনশীল ব্যয় সেমি ভ্যারিয়েবল কস্টটা কি? যেটা উৎপাদনের পরিমাণের হ্রাস বৃদ্ধির সঙ্গে যে ব্যয় হ্রাস বৃদ্ধি ঘটে কিন্তু উৎপাদনের পরিমাণের সঙ্গে সমানুপাতিক হারে ঘটে না। মানে অর্ধ পরিবর্তনশীল ব্যয়টা হচ্ছে অর্ধ ফিক্সড অর্ধ ভ্যারিয়েবল, মানে কিছুটা ফিক্সড কিছুটা ভ্যারিয়েবল। মানে যে ব্যয়ের একটা অংশ উৎপাদনের পরিমাণের হ্রাস বৃদ্ধির সঙ্গে বাড়ে কমে আর একটা অংশ স্থির থাকে, তাকেই বলা হয় অর্ধ পরিবর্তনশীল ব্যয়। তোমরা দেখেছো যে পরিবর্তনশীল ব্যয়টা উৎপাদনের হ্রাস বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক হারে পরিবর্তিত হয়, কিন্তু অর্ধ পরিবর্তনশীল ব্যয়টা উৎপাদন বাড়লে বাড়বে কিন্তু সমানুপাতিক হারে বাড়বে না। কারণ কি? অর্ধ পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে একটা ফিক্সড এলিমেন্ট থাকে, কিছুটা ফিক্সড কিছুটা ভ্যারিয়েবল। যেমন ধরো সম্পত্তির অবচয়। হ্যাঁ, সম্পত্তির অবচয় সেটা একটা কিছুটা আয়ুষ্কালের ওপর নির্ভর করে, সেই অংশটা ফিক্সড, সেটা তোমার হবেই। আর যদি তুমি যত বেশি জিনিসটা ব্যবহার করবে মেশিনটা, তত বেশি তার অবচয় হবে, সেটা হচ্ছে ভ্যারিয়েবল পার্ট। এটাকে বলে অর্ধ পরিবর্তনশীল ব্যয়। পরীক্ষায় এগুলো খুব বেশি আসে। ঠিক আছে? তাহলে বোঝা গেল উৎপাদনের পরিমাণের ভিত্তিতে ক্লাসিফিকেশনটা। এরপরে এসো আমরা পড়ব সময়ের ভিত্তিতে ব্যয়। আমরা পড়ব কি এটা, সরি আলো ছবিটা এরকম আসছে, সময়ের ভিত্তিতে ব্যয়।
সময়ের ভিত্তিতে যে ব্যয়, এবার ঠিক হয়েছে, সময়ের ভিত্তিতে ব্যয়টা কি অন দ্য বেসিস অফ টাইম। একটা হচ্ছে ঐতিহাসিক ব্যয়, হিস্টোরিক্যাল কস্ট। হিস্টোরিক্যাল মানে কি, সব অতীত ব্যয়, যে ব্যয় যেটা করা হয়ে গেছে তারপরে মোট ব্যয় নির্ধারণের জন্য সেই ব্যয়কে আর বিবেচনা করা হয়, অর্থাৎ মানে বলছে যে ব্যয় করা হয়ে গেলে তারপরে মোট ব্যয় নির্ধারণের জন্য সেই ব্যয়কে বিবেচনা করা হয়, অর্থাৎ ব্যয় না হওয়া পর্যন্ত বোঝা সম্ভব হয় না যে মানে মোট কতটা ব্যয় হয়েছে। মানে ঐতিহাসিক মানে কি, যে ব্যয়টা হওয়ার পর সেটাকে বিবেচনা করা হচ্ছে, বুঝতে পেরেছো? ঐতিহাসিক মানে আগে ব্যয়টা হলো, ব্যয়টা করলাম, তাহলে কত ব্যয় হলো সেটা বিবেচনা করে উৎপাদন ব্যয় নির্ধারণ করা হচ্ছে। সুতরাং হয়ে যাওয়ার পর, হ্যাঁ, যে ব্যয়টাকে অতীতকালে হয়ে গেছে তারপরে সেটাকে বিবেচনা করা হচ্ছে, সেটা হচ্ছে ঐতিহাসিক ব্যয়। ঐতিহাসিক ব্যয়ের ওপর ভিত্তি করে যখন ব্যয় নির্ধারণ করা হয় তাতে কোনো ভুলের সম্ভাবনা থাকে না। মানে অ্যাকচুয়ালি যে ব্যয়টা তুমি ইনকার করেছো, যে ব্যয়টা খরচ করেছো আগে, সেটার ওপর ক্যালকুলেশনটা হচ্ছে, সেটাকে বলে ঐতিহাসিক ব্যয়। ওই হিস্ট্রি মানে কি, হিস্ট্রি মানে অতীত, তো সেই রকমই ঐতিহাসিক ব্যয় মানে বলা হচ্ছে যে ব্যয়টা হয়ে যাওয়ার পর, করার পর সেটাকে বিবেচনা করে মোট ব্যয় নির্ধারণ করা হচ্ছে, সেটা হচ্ছে ঐতিহাসিক ব্যয়। আর পূর্ব নির্ধারিত ব্যয়টা ঠিক তার উল্টো। দেখো, ব্যয় করার আগে, পূর্ব নির্ধারিত, আগে থেকে অ্যাজাম্পশন করা হচ্ছে যে এতটা ব্যয় হতে পারে, অতটা ব্যয় হতে পারে, একটা বিবেচনা আর কি। ব্যয় করার আগে মোট ব্যয় নির্ধারণের জন্য যে সম্ভাব্য ব্যয়কে আগে থেকে বিবেচনা করা হয়, অর্থাৎ ভবিষ্যতে কী পরিমাণ ব্যয় হতে পারে অনেক ক্ষেত্রে আগে থেকে সেটা নির্ধারণ করার চেষ্টা করা হয়, তাকে বলা হয় পূর্ব নির্ধারিত ব্যয়। প্রি ডিটারমাইন মানে কষ্টটা হওয়ার আগে তুমি সেটাকে আন্দাজ করার চেষ্টা করছো একটা কোনো অভিজ্ঞতার বেসিসে, যে আগে এরকম হয়েছে তাহলে সামনের দিনেও এরকম হবে, সেটাকে বলে পূর্ব নির্ধারিত ব্যয়। পূর্ব নির্ধারিত ব্যয়টা কি হয়, যেহেতু মানে আগে থেকে আন্দাজ করা হয়, সেহেতু এই ব্যয় কিন্তু ক্যালকুলেশনে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। মোট ব্যয় নির্ধারণ যখন করা হয় পূর্ব নির্ধারিত ব্যয়ের ওপর ভিত্তি করে, তখন কিন্তু সেটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এখানে তো সত্যি এখনও ব্যয়টা হয়নি, তুমি একটা আন্দাজের ওপর বেসিস করে ব্যয়টা নির্ধারণ করছো, তাই এটাকে বলা হয় পূর্ব নির্ধারিত ব্যয়। বোঝা গেল? এটা হচ্ছে সময়ের ওপর, একটা অতীত ব্যয় যেটা আগে হয়ে গেছে, আর যেটা এখনও হয়নি আমরা করব, সেটাকে বলে প্রিডিটারমাইন কস্ট। আরেকটা হচ্ছে দেখো, নিয়ন্ত্রণের ভিত্তিতে, অন দ্য বেসিস অফ কন্ট্রোল। নিয়ন্ত্রণের ভিত্তিতে ব্যয়কে দুটো ভাগে ভাগ করা যায়, এটা বেশ সোজা। নিয়ন্ত্রণযোগ্য ব্যয়, কন্ট্রোলেবল কস্ট। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যেসব ব্যয় নিয়ন্ত্রণ করা যায় তাকে বলে নিয়ন্ত্রণযোগ্য ব্যয়। যেমন ধরো, কীটনাশক ওষুধ ব্যবহার করে যদি মজুদ কাঁচামালকে কীটপতঙ্গের হাত থেকে বাঁচানো সম্ভব হয়, তাহলে কাঁচামালের অপচয়টা রোধ হবে, হ্যাঁ, তাহলে উৎপাদনে কাঁচামালের ব্যয় নিয়ন্ত্রণও সম্ভব হবে, তাহলে এটা হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য ব্যয়, মানে যে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করা যায়। আর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেও যে ব্যয় নিয়ন্ত্রণ করা যায় না তাকে বলা হয় নিয়ন্ত্রণ অযোগ্য ব্যয়। যেমন ধরো, বাজারে যুদ্ধের কারণে কিংবা বন্যার কারণে, হ্যাঁ, বা কোনো অস্বাভাবিক কারণে কাঁচামালের দাম বেড়ে গেল, এটা কি তুমি নিয়ন্ত্রণ করতে পারবে কোনোভাবে? তাহলে এটা নিয়ন্ত্রণ অযোগ্য ব্যয়। তাহলে কন্ট্রোলেবিলিটির ওপর বেস করে দুটো ব্যয় হলো। আরেকটা হচ্ছে যে প্রকৃতির ওপর ভিত্তি করে, অন দ্য বেসিস অফ নেচার। প্রকৃতির ওপর ভিত্তি করে যে ব্যয় তাকে দুটো ভাগে, এটাও খুব পরীক্ষায় আসে, মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়টা কি, যে ব্যয়ের প্রভাবটা একটা হিসেবকালের মধ্যে শেষ হয়ে যায় না, যে ব্যয়টার প্রভাবটা তুমি কয়েকটা বছর ধরে তার ফলটা ভোগ করতে পারো, তাকে বলে মূলধন জাতীয় ব্যয়। যেমন ধরো, যন্ত্রপাতি ক্রয়ের জন্য যে ব্যয়, তুমি একটা মেশিন কিনলে, সেটা কি এক বছরেই নষ্ট হয়ে যাবে? হবে না। তাহলে যে ব্যয়ের সুফলটা তুমি কয়েক বছর ধরে পাবে, যে ব্যয়টার ফলটা একটা হিসেব বছরেই শেষ হয়ে যাবে না, তাকে বলা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। আর মুনাফা জাতীয় ব্যয় কি, যে ব্যয়ের প্রভাবটা কোনো একটা নির্দিষ্ট হিসেব বছরে বা একটা নির্দিষ্ট উৎপাদন প্রক্রিয়ার মধ্যেই শেষ হয়ে যায়, বছর বছর যে ব্যয়টা করতে হয়, যে ব্যয়টা দীর্ঘস্থায়ী নয়, যার প্রভাব, তাকে বলে মুনাফা জাতীয় ব্যয়। যেমন শ্রমিকের মজুরি, হ্যাঁ, শ্রমিকের মজুরি তুমি দিলে, সে একবার কাজ করলে মজুরি দিলে, আবার যখন সে পরের বার কাজ করবে তাকে মজুরি দিতে হবে, হ্যাঁ, তাহলে এটা বারবার করতে হচ্ছে, দ্যাট ইজ রেকারিং বা রেভিনিউ কস্ট। বুঝতে পারলে? এটাও খুব পরীক্ষায় আসে, মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। কেমন? ওকে, আচ্ছা। দেখো, আর একটা টাইপ অফ ক্লাসিফিকেশন আমরা পড়ব, সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ভিত্তিতে, অন দ্য বেসিস অফ ডিসিশন মেকিং। সেখানে সিদ্ধান্ত গ্রহণের ভিত্তিতে ব্যয়কে 3-4টে ভাগে ভাগ করা। একটা হচ্ছে প্রান্তিক ব্যয়, মার্জিনাল কস্ট, নগদ ব্যয়, ক্যাশ কস্ট, পার্থক্যগত ব্যয় হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল কস্ট, আর নিমজ্জিত ব্যয় হচ্ছে সাঙ্ক কস্ট। হ্যাঁ, দেখো, প্রত্যেকটাই আমি ডিসকাস করব, তোমাদের বইতে খুব ভালো করেই লেখা আছে।
দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রান্তিক ব্যয়, মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট হচ্ছে কি, অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য অতিরিক্ত ব্যয় করতে হয়। এক্সট্রা কস্ট ফর প্রডিউসিং অ্যান এক্সট্রা ইউনিট অফ আউটপুট, অতিরিক্ত এক একক পণ্য উৎপাদনের জন্য যে এক্সট্রা কস্টটা হচ্ছে, মানে একটা এক্সট্রা উৎপাদনের জন্য যে এক্সট্রা কস্ট, দ্যাট ইজ কস্ট প্রান্তিক ব্যয় বা মার্জিনাল কস্ট। ধরো সংক্ষেপে প্রান্তিক ব্যয় হচ্ছে অতিরিক্ত ব্যয়, এক একক পণ্যের অতিরিক্ত ব্যয়, মানে প্রান্তিক ব্যয় হলো অতিরিক্ত এক একক পণ্যের উৎপাদন ব্যয়। ধরা যাক 25 একক পণ্য উৎপাদন করতে যদি 175 টাকা লাগে, আর 26 একক পণ্য উৎপাদন করতে যদি 178 টাকা লাগে, তাহলে প্রান্তিক ব্যয় কত? মানে এক একক অতিরিক্ত উৎপাদনের জন্য অতিরিক্ত ব্যয় কত হলো? 3 টাকা। সেক্ষেত্রে প্রান্তিক ব্যয় হলো 3 টাকা। বুঝতে পেরেছো? ধরো 100 একক পণ্য উৎপাদন করতে লাগলো 1000 টাকা, আর 101 একক উৎপাদন করতে লাগলো 1100 টাকা, তাহলে ধরো বা 1050 টাকা, তাহলে ওই এক্সট্রা এক ইউনিটের জন্য যে অতিরিক্ত ব্যয়টা হলো সেই 50 টাকা, দ্যাট ইজ কল্ড প্রান্তিক ব্যয়। এখানে তো উদাহরণে তোমরা বুঝতেই পারো। এবার এসো নগদ ব্যয় বা ক্যাশ কস্ট। উৎপাদনের জন্য যে ব্যয়গুলো বহন করতে হয় তার একটা অংশ নগদে দিতে হয়, আর একটা অংশ বাকিতে দিতে হয়, মানে ধারে ক্রেডিটে দিতে হয়। তো ব্যয়ের যে অংশ নগদ ছাড়া বাকিতে প্রদান করা যায় না, মানে যে অংশটা নগদে দিতে হয়, নাম থেকেই বোঝা যাচ্ছে, দ্যাট ইজ নগদ ব্যয়। যেমন কোনো অপরিচিত সরবরাহকারীর কাছ থেকে পণ্য কিনলে কিন্তু তাকে তোমাকে নগদেই অর্থ প্রদান করতে হবে। অপরিচিত সরবরাহকারী তোমাকে সহজে কি ধারে মাল দেবে? যেখানে তোমায় ক্যাশে টাকা পেমেন্ট করে দিতে হচ্ছে, দ্যাট ইজ কল্ড ক্যাশ কস্ট। আরেকটা হচ্ছে পার্থক্যগত ব্যয়, ডিফারেন্সিয়াল কস্ট। উৎপাদনের পরিমাণগত পার্থক্যের কারণে ব্যয়ের যে পার্থক্য দেখা যায় তাকে পার্থক্যগত ব্যয় বলে। এটা অনেকটা প্রান্তিক ব্যয়েরই মতো, কিন্তু প্রান্তিক ব্যয়ের মধ্যে শুধুই তোমার ভ্যারিয়েবল উপকরণটাই থাকে, মানে পরিবর্তনশীল ব্যয়টাই থাকে। তা পার্থক্য ব্যয়ের মধ্যে কিন্তু পরিবর্তনশীল ব্যয় ছাড়াও স্থির ব্যয়ের একটা উপকরণ কিন্তু থাকে। ধরা যাক, ধরো 1000 ইউনিট পণ্যের উৎপাদনের জন্য 5000 টাকা ব্যয় হলো, আর 1050 ইউনিট পণ্য উৎপাদনের জন্য 5200 টাকা ব্যয় হলো। তাহলে এই যে 50 ইউনিট এক্সট্রা প্রোডাকশনের জন্য ব্যয়টা কতটা বাড়লো? 200 টাকা। তাহলে এই 200 টাকাটা হচ্ছে পার্থক্যগত ব্যয়। 200 টাকাটা হচ্ছে পার্থক্যগত ব্যয়। পার্থক্যগত ব্যয়ে কিন্তু মানে তোমার মার্জিনাল কস্টে যেটা আমরা সাধারণত 1 ইউনিট দিয়ে প্রকাশ করি, যে 1 ইউনিট অতিরিক্ত ব্যয়ের জন্য উৎপাদনের জন্য কত অতিরিক্ত ব্যয় হলো, সেটা মার্জিনাল কস্ট। আর পার্থক্যগত ব্যয় হচ্ছে একটা টোটালে আমরা পার্থক্যটা দেখাই, যে ধরো 1000 ইউনিট করতে তোমার লেগেছিল হচ্ছে 1000 ইউনিট করতে লেগেছিল 5000 টাকা, 1050 ইউনিট করতে 5200 টাকা, তাহলে পার্থক্যগত ব্যয় হলো এখানে 200 টাকা। আরেকটাও খুব আসি, নিমজ্জিত ব্যয়, সাঙ্ক কস্ট। যে ব্যয় সিদ্ধান্ত গ্রহণে কোনো কাজে লাগে না, অর্থাৎ যে ব্যয় সিদ্ধান্ত গ্রহণের আগেই করা হয়ে গেছে তাকে বলে নিমজ্জিত ব্যয়। মানে যে ব্যয়টা অলরেডি করা হয়ে গেছে, যে ব্যয়টা তুমি অলরেডি করে ফেলেছো, নিমজ্জিত, যে টাকাটা ডুবে গেছে অলরেডি, নিমজ্জিত যাকে বলবো আমরা, যে ব্যয়টা অলরেডি ইনকার করা হয়ে গেছে, হ্যাঁ, সেই ব্যয়টাকে আর আমরা কনসিডার করি না সিদ্ধান্ত গ্রহণে, তাকে বলে নিমজ্জিত ব্যয়। যেমন পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল কেনা হয়ে গিয়ে থাকলে সিদ্ধান্ত গ্রহণে কাঁচামালের ব্যয়টাকে আর বিবেচনা করা হবে না, কেননা কাঁচামাল ক্রয়ের জন্য ব্যয় সিদ্ধান্ত গ্রহণের আগেই করা হয়ে গেছে। তাহলে এখানে সেই ব্যয়টা হয়ে গেল নিমজ্জিত ব্যয়। যে ব্যয়টা সিদ্ধান্ত গ্রহণে কোনো কাজে লাগে না, যে ব্যয় সিদ্ধান্ত গ্রহণের আগেই করা হয়ে যায় তাকে বলে নিমজ্জিত ব্যয়। এগুলো সব আমরা সিদ্ধান্ত গ্রহণের ভিত্তিতে ব্যয়ের ভাগ করলাম। তাহলে আমরা সবকটা ভাগ করে ফেললাম। তোমরা এবার পড়ে দেখো, শুনে দেখো, কোনো অসুবিধে হলে আমি তোমাদের বোঝাবো।